আসসালামু আলাইকুম। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীরা, সূচক নিয়ে আমরা এর আগে দুটি ক্লাস করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2 এ। আজকে তোমাদের সামনে হাজির হয়েছে আমি সূচক সংক্রান্ত ক্লাস 3 ক্লাস পার্ট 3 তে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকে সূচক সংক্রান্ত যে প্রথম অনুশীলনী রয়েছে 4.1 এর বাকি যে গাণিতিক সমস্যাগুলো আছে, আজকে আমরা সেই সমস্যাগুলোর সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই হাতে বই নিয়ে নাও। আমরা আমাদের অনুশীলনী 4.1 এর গাণিতিক সমস্যা 14, 15 এবং অন্যান্য গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, 14 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম: প্রমাণ করতে হবে x to the power a divided by x to the power b whole to the power a plus b into x to the power b divided by x to the power c whole to the power b plus c into x to the power c divided by x to the power a whole to the power c plus a। এই যে রাশিটার মান 1 এর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ বাম পক্ষ এটা, ডান পক্ষ 1 এর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে লক্ষ্য করলেই দেখতে পাবো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে x to the power a divided by x to the power b, এটা একটি সূচকীয় ভগ্নাংশ, যেখানে x to the power a একটি সূচকীয় রাশি, x to the power b আরেকটি সূচকীয় রাশি। এখানে যেহেতু x to the power a এবং x to the power b দুটি সূচকীয় রাশি, এখানে দুটি সূচকীয় রাশির ভিত্তি কিন্তু একই, অর্থাৎ x। যখন সূচক রাশির ভিত্তিগুলো একরকম থাকবে এবং সূচক রাশিগুলো যদি ভাগাকারে থাকে, ভাগের সঙ্গে আমরা জানি সূচকগুলো বিয়োগ হবে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারবো x to the power a minus b into whole to the power a plus b into একইভাবে x to the power b divided by x to the power c, এটাকে লেখা যাবে x to the power b minus c whole to the power b plus c। অনুরূপভাবে বাকিটাকে আমরা লিখতে পারবো x to the power c minus a whole to the power c plus a। এখানে আমরা সূচক সংক্রান্ত রাশির ক্ষেত্রে যে সূত্রগুলো শিখেছিলাম, ভাগের সময় বিয়োগ হবে, বিয়োগের ক্ষেত্রে আমরা আবার দুটি শর্ত শিখেছি, এই সূত্র শিখেছিলাম যে ভিন্ন দুটি শর্তের আলোকে। এখানে যেহেতু আমরা a থেকে b বিয়োগ করছি, যা ধরে নিলাম যে a বড় b ছোট, আমরা যদি b থেকে a বিয়োগ করি, a ছোট ধরে নিয়ে কাজটা করলে একই হবে, মানের কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা 5 নম্বর সূচকের 5 নম্বর যে সূত্রটি ঘাতের ঘাত, এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এটাকে লিখতে পারবো। এখানে যেহেতু x এর ভিত্তি, x এর উপর সূচক বা ঘাত আছে দুইটি, একটা হচ্ছে a মাইনাস b আর একটি a প্লাস b, তখন ঘাত বা সূচক দুটিকে আমরা গুণ করে দেব। তাহলে a মাইনাস b এর সাথে যদি a প্লাস b গুণ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে এটাকে আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b। অনুরূপভাবে b প্লাস c এর সাথে b মাইনাস c গুণ করলে হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার। পরের অংশটাকে লেখা যাবে x to the power c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে তিনটি সূচকীয় রাশি আছে যাদের প্রত্যেকের ভিত্তি হচ্ছে x। যেহেতু তিনটি সূচকীয় রাশি পরস্পরের সাথে গুণ আকারে আছে এবং প্রত্যেকটি এর ভিত্তি একই রকম, তাহলে সূচকগুলো আমাদের যোগ করার প্রয়োজন হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো x to the power a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে x এর মধ্যে যে সূচকগুলো আছে প্রত্যেকটা অংশ একটা প্লাসের আর একটা মাইনাসের। এখানে a স্কয়ার প্লাস এবং মাইনাসের আছে, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার। যেহেতু সবগুলোই একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আছে, তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে কাটাকাটি করলে হবে 0, আর শূন্য সূচকের ক্ষেত্রে আমরা জানি এর মান হচ্ছে 1, যা ডান পক্ষের সমান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটির সমাধান করতে পেরেছো। আমরা এরকম ভাবে এখানে যে 14 নম্বর প্রশ্নটির সমাধান করছি, একইভাবে আমরা 15 নম্বর প্রশ্নটির সমাধান করে আমরা এই অধ্যায়ের কিছু সৃজনশীল আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা ক্লাসটি বড় হলেও অনুশীলনে 4.1 শেষ করে দিব। আশা করি তোমরা এই কাজটি প্রমাণ করতে পারবে, এতে কোনো প্রবলেম হবে না। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 15 নম্বর প্রশ্নটির সমাধান করি। আসলে এখানে এই অনুশীলনে সূচকের সবগুলো গাণিতিক সমস্যার সমাধানই খুব সহজে করা যায়। 15 নম্বর প্রশ্নটার বাম পক্ষটা হচ্ছে এরকম,
x to the power p divided by x to the power q whole to the power p square plus pq p plus q minus r একইভাবে x to the power q divided by x to the power r whole to the power q plus r minus p into x to the power r divided by x to the power p whole to the power r plus p minus q এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে x to the power p এবং x to the power q দুটি সূচক রাশি যাদের ভিত্তি x এবং সূচক রাশি দুটি ভাগ আকারে আছে তাহলে আমরা ভাগের সময় যদি সূচককে বিয়োগ করতে হয় তাহলে আমরা এটা লিখব x to the power p minus q whole to the power p plus q minus r অনুরূপভাবে বাকি অংশ দুটির ক্ষেত্রে আমরা লিখতে পারবো x to the power q minus r whole to the power q plus r minus p অনুরূপভাবে x to the power r minus p whole to the power r plus p minus q এখানে সূচকের ঘাতের ঘাত অর্থাৎ 5 নং সূত্রটির সাহায্যে আমরা এই দুটি অংশকে গুণ করব যেটা x এর সূচক p q আবার x এর সূচকই p q r তাহলে এখানে p q এর সাথে p q r কে গুণ করতে হবে এখানে যেহেতু সূচক হচ্ছে এখানে দুটি রাশির গুণফল প্রথম রাশির মধ্যে পদ দুটি দ্বিতীয় রাশির মধ্যে পদ আছে তিনটি তার মানে এখানে গুণ করলে আমরা মোট পদ পাবো 6টি কিন্তু এটা 6টা থেকে 4টা দিয়ে করা যাবে আমি যদি p q কে p q দিয়ে গুণ করি একবার আবার p q কে r দিয়ে গুণ করব একবার তাহলে পদ সংখ্যা 4টিতে রূপান্তর হবে তাহলে p q এর সাথে যদি আমরা p q গুণ করি এর আগে 14 নম্বর প্রশ্নটার মতো সমাধানের মতো তাহলে এটাকে আমরা লিখতে পারবো p স্কয়ার q স্কয়ার অনুরূপভাবে মাইনাস r এর সাথে p q গুণ করলে হবে মাইনাস r এর সাথে p গুণ করলে rp মাইনাসে মাইনাসে প্লাস q এর সাথে r গুণ করলে হবে qr অনুরূপভাবে এখানে যে রকম কাজ করছি পরের অংশ দুটার ক্ষেত্রে একই কাজ অর্থাৎ q r কে q r দ্বারা গুণ করব আবার p দিয়ে গুণ করব r p কে r p দিয়ে গুণ করব আবার q দিয়েও গুণ করব সেই ক্ষেত্রে এটাকে লিখতে পারবো x to the power q square minus r square minus pq plus rp into x to the power r square minus p square minus qr plus pq এখানেও বরাবরের মতো তিনটি সূচকের রাশি আছে যাদের ভিত্তি একরকম তাহলে আমরা সূচকগুলোকে যদি যোগ করি তাহলে লিখতে পারি p স্কয়ার minus q square minus rp plus qr plus q square minus r square minus pq plus rp plus r square minus p square minus qr plus pq এই ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে প্রত্যেকটি অংশ একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক দেখো এটা প্লাস p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস rp প্লাস rp প্লাস qr মাইনাস qr মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস pq প্লাস pq এরকম সবগুলো অংশ কাটাকাটি হবে যদি সবগুলো কাটাকাটি করে ফেলি তাহলে যোগফল হবে 0 আর শূন্য সূচকের ক্ষেত্রে এর মান জানি আমরা 1 এইটাই ডান পক্ষ এখানে যদি প্রত্যেকটা ক্লাসই লক্ষ্য করে থাকো যে আমরা যতগুলো গাণিতিক সমস্যার সমাধান এখন পর্যন্ত করলাম প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এখানে লাইন সংখ্যা সমান অর্থাৎ এটা প্রশ্ন বাম পক্ষ এটা ডান পক্ষ প্রশ্ন দেওয়া আছে মাঝে শুধু আমাদের 1 2 3 4 এই 4 লাইন কাজ করতে হবে অথবা যদি এটা প্রশ্ন ধরি তাহলে আমাদের সব সময় 5 লাইনের সময় এসে কাজটা শেষ হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা এতটুকু পর্যন্ত গাণিতিক সমস্যাটার সমাধান তোমরা বুঝতে পেরেছো আমরা এখন গাণিতিক সমস্যার সমাধান করব 16 নম্বর প্রশ্নটি 16 নম্বর প্রশ্ন এরকম উল্লেখ করা আছে যদি a টু দি পাওয়ার x সমান আমি সব প্রশ্ন উল্লেখ করলাম না সরাসরি করে দিতেছি প্রশ্নে উল্লেখ করা আছে যদি a টু দি পাওয়ার x সমান b তারপর দেওয়া আছে b টু দি পাওয়ার y সমান c c টু দি পাওয়ার z সমান a হয় প্রশ্নটা হচ্ছে যদি a টু দি পাওয়ার x সমান b b টু দি পাওয়ার y সমান c c টু দি পাওয়ার z সমান a হয়
তাহলে আমাদের প্রমাণ করতে হবে x y z সমান 1। প্রমাণ করতে হবে কি x y z সমান 1। তাহলে এই ক্ষেত্রে এই তিনটি রাশির অংশ আমাদের প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে, সেই জন্য লিখলাম যে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a। আমরা যদি এইটা থেকে কাজ শুরু করি উল্লেখ করতে পারি, দেখো এখানে c সমান কি দেওয়া আছে b টু দি পাওয়ার y, তাহলে c এর পরিবর্তে বা c কে প্রতিস্থাপন করলাম b টু দি পাওয়ার y দ্বারা, তার উপর আছে সূচক z। তাহলে এখানে বাম পক্ষ দেখতে পাচ্ছেন যে এখানে ঘাতের ঘাত অনুসারে এটাকে লিখতে পারবো b টু দি পাওয়ার y z, কারণ একই ভিত্তির উপরে একাধিক সূচক থাকলে সূচকগুলোকে গুণ করতে হবে। এই ক্ষেত্রে আবার আমরা লক্ষ্য করি b সমান কি দেওয়া আছে a টু দি পাওয়ার x, তাহলে আমরা b কে প্রতিস্থাপন করব a টু দি পাওয়ার x দ্বারা। b কে যদি a টু দি পাওয়ার x দ্বারা প্রতিস্থাপন করি তাহলে b এর পরিবর্তে লিখব a টু দি পাওয়ার x, তার উপর পাওয়ার হচ্ছে yz সমান হচ্ছে a। তাহলে এইখানে এটা ঘাতের ঘাত, এই সূত্র অবলম্বন করে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার x y z সমান হচ্ছে a বলতে a টু দি পাওয়ার 1। উভয় পক্ষ থেকে যদি আমরা ভিত্তি বাদ দিয়ে দিই, আমরা এরকম একটা সূত্র শিখছিলাম, যদি a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হয়, ভিত্তি যদি সমান হয় সূচক ভিন্ন, তখন ভিত্তিগুলো বাদ দিলে হবে x সমান y। ওই অনুসারে এখানে a টু দি পাওয়ার x y z সমান হচ্ছে a টু দি পাওয়ার 1। তাহলে আমরা যদি ভিত্তি a বাদ দিয়ে দেই তাহলে x y z সমান 1 লিখতে পারবো। এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এই ছিল 16 নম্বর প্রশ্নটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটির সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলে উল্লেখ করেছি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a। আমরা c কে প্রতিস্থাপন করছি b টু দি পাওয়ার y দিয়ে, যেহেতু b এর ভিত্তি yz, তাহলে y এবং z কে গুণ করলে লিখতে পারবো b টু দি পাওয়ার yz। b এর পরিবর্তে আবার a টু দি পাওয়ার x লেখা হয়েছে, তাহলে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার xyz সমান হচ্ছে a টু দি পাওয়ার a মানে a টু দি পাওয়ার 1। এখানে 1 না লিখলেও কোনো সমস্যা নেই, বোঝার সুবিধার্থে লেখা হয়েছিল। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা ভিত্তি a বাদ দিয়ে দেই তাহলে লিখতে পারবো xyz সমান হচ্ছে 1। আশা করি তোমরা এই প্রশ্নটির সমাধান কি সেটা বুঝতে পেরেছো। আমরা এবার একটু অন্য প্রশ্নে চলে যাই। এখন যা করতে হবে, তোমাদের পাঠ্য বইয়ের 17 থেকে 20 এই গাণিতিক সমস্যাগুলোর মধ্যে এখানে সমাধান করতে বলছে। তো সমাধান করতে বললে মনে রাখতে হবে যে চলক যা থাকবে সেই চলকের মানগুলি আমাদের প্রমাণ নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 18 নম্বর প্রশ্নটা বা এখানে 17 নম্বর প্রশ্নটা উল্লেখ করা আছে 4 টু দি পাওয়ার x সমান 8। এখানে লক্ষ্য করলে দেখো যে 4 এবং 8 প্রত্যেকেই কিন্তু যৌগিক সংখ্যা। সূচকের কাজ করতে গেলে বা গাণিতিক সূচক সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের এই একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যৌগিক রাশিগুলোকে যদি সম্ভব হয় তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আমরা 4 কে যদি 4 একটা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে আমরা এটা লিখতে পারি 2, অর্থাৎ 4 কে বিশ্লেষণ করলে 2 * 2 তার মানে 2 স্কয়ার। 4 কে লিখতে পারি 2 স্কয়ার, তার উপর হবে পাওয়ার x বা সূচক x। 8 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে হবে 4 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে 8 কে আমরা লিখতে পারি 2 * 2 * 2 অর্থাৎ 2 কিউব। যেরকম আমরা 4 কে লিখছি 2 * 2 মানে 2 স্কয়ার। 4 কে যদি 2 স্কয়ার লেখা যায় 8 কে লেখা যাবে 2 কিউব। তাহলে এর পরিবর্তে আমরা 2 কিউব লিখে দিলাম। বাম পক্ষে ভিত্তি 2 এর উপর সূচক 2 আছে এবং x আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 2 কিউব। উভয় পক্ষ থেকে যদি ভিত্তি 2 বাদ দেওয়া যায় তাহলে 2x সমান 3, x এর সাথে 2 গুণ ডান পক্ষে নিয়ে গেলে হবে 2 ভাগ, অর্থাৎ x এর মান হচ্ছে 3/2। অতএব নির্ণেয় মান x সমান হচ্ছে 3/2। অনুরূপভাবে যদি আমরা 18 নম্বর প্রশ্নটির সমাধান করি, 18 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম যে 2 টু দি পাওয়ার 2x + 1 সমান হচ্ছে 128। এই ক্ষেত্রে 2 মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু 128 এটা মৌলিক সংখ্যা নয়। 128 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, এর আগে যেরকম 4 এবং 8 কে করছি এরকম ক্রমান্বয়ে করলে আমরা কি লিখতে পারি, যেমন 128 জোড় সংখ্যা যদি 2 দিয়ে ভাগ করি 64 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে হবে 32, কারণ আমরা জানি সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। ষষ্ঠ শ্রেণীতে আমরা পড়ছিলাম যে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য, এরকম নিয়মগুলো আমরা কাজ করেছিলাম ষষ্ঠ শ্রেণীতে।
তাহলে 32 কে 2 দিয়ে ভাগ করলে হবে 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। এখানে আমরা লক্ষ্য করতেছি এখানে 2 আছে কয়বার, 1 2 3 4 5 6 7, তার মানে 128 কে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7। এইটাই লিখতে হবে, বাম পক্ষে আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান 128 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 7। উভয় পক্ষ থেকে যদি ভিত্তি 2 বাদ দেওয়া যায় তাহলে লেখা যাবে 2x প্লাস 1 সমান 7। 2x এর সাথে 1 যোগ আকারে আছে, যদি আমরা এটাকে পক্ষান্তর করি ডান পক্ষে নেই তাহলে হবে -1। 7 এবং 1 এই দুটি পদের চিহ্ন আলাদা। আমরা জানি আলাদা চিহ্ন যুক্ত দুটি পদ বা একাধিক পদের ক্ষেত্রে যদি একাধিক পদের ক্ষেত্রে যোগ বা বিয়োগ করি, যখন চিহ্ন আলাদা হবে আলাদা চিহ্নের ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে, তখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6, যেহেতু 7 বড় 7 এর চিহ্নটা হবে x এর সাথে 2 গুণ, ডান দিকে নিয়ে গেলে হবে 2 ভাগ। 6 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে x এর মান হবে 3। অতএব নির্ণেয় মান বা নির্ণেয় সমাধান, সরি আমি এর আগে মান লিখছিলাম, এটা সমাধান করতে বলছে। নির্ণয় সমাধান x সমান হচ্ছে 3, আর এখানে নির্ণয় সমাধান x সমান 3/2। আশা করি এই দুটি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 19 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। 19 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম যে রুট ওভার বা স্কয়ার রুট অফ বা √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল কিউব √3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখানে আমরা nth মূল বা nতম মূলের ক্ষেত্রে শিখছিলাম যে √3 হচ্ছে, যেমন আমরা প্রথম ক্লাসে বিবরণ দিয়েছিলাম যে 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ, 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ আমরা শিখছিলাম 5। তার মানে 5 টু দি পাওয়ার হাফ এর বর্গ যদি 5 হয় তাহলে 5 এর বর্গমূল হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। তাহলে 5 এর বর্গমূল যদি 5 টু দি পাওয়ার হাফ হয়, এইটাকে আমরা √5 লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে √5 কে যদি 5 টু দি পাওয়ার 1/2 লেখা যায় তাহলে √3 কে আমরা কি লিখতে পারবো, √3 কে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার x প্লাস 1। একইভাবে কিউব √3 এটা হচ্ছে 3 এর বা 1/3 এর বা 3 এর nতম মূল, তাহলে তৃতীয় মূল। কিউব √3 বলতে তৃতীয় মূলকে বোঝানো হয়েছে। এখানে 3 এর উপর সূচক 1/2 আছে, আবার x প্লাস 1 আছে, আবার 3 এর উপর সূচক 1/3 আছে, 2x মাইনাস 1 আছে। এই ক্ষেত্রে এটাকে লেখা যাবে 3 টু দি পাওয়ার, যেহেতু একাধিক সূচকগুলো যদি গুণ করি এর মধ্যে একটি সূচক ভগ্নাংশের আরেকটি সূচক, এখানে আমরা x প্লাস 1 কে যদি পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নেই বা বিবেচনা করি তাহলে x প্লাস 1 কে আমরা 1 এর সাথে গুণ করব, কারণ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ গুণ করলে পূর্ণ সংখ্যা সবসময় ভগ্নাংশের লবের সাথে গুণ হয়। তার মানে x প্লাস 1 কে 2 দ্বারা ভাগ হবে আর সমান হবে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইড বাই 3। উভয় পক্ষে যেহেতু ভিত্তি 3, তার মানে আমরা এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার, ভিত্তি যদি 3 বাদ দেওয়া যায় তাহলে হবে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান হবে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখন যদি এটাকে আড়াআড়ি গুণ করি, 3 এর সাথে x গুণ করলে 3x, 2 এর সাথে 2x গুণ করলে 4x। আমরা বড় সংখ্যাটাকে বাম পক্ষে রাখি, চলক x চলকের বড় মানটাকে, x এর সহগ যেটা বড় হবে সেই অংশটাকে আমরা বাম পক্ষে রাখবো, কারণ এই ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন আসার সম্ভাবনা থাকবে। তাহলে 2 দিয়ে যদি 2x 1 কে গুণ করি তাহলে হবে 4x 2। 3 দিয়ে x 1 কে গুণ করলে হবে 3x 3। সমাধানের সময় সবসময় মনে রাখতে হবে যে চলককে বাম পক্ষে রাখতে হবে। তাহলে 4x 3x বাম দিকে আসলে হবে -3x সমান 3, -2 কে ডান পক্ষে নিয়ে গেলে হবে +2। 4x থেকে যদি আমরা 3x বিয়োগ করি, 4x থেকে 3x বিয়োগ করলে হবে x, 3 এর সাথে 2 যোগ করলে হবে 5। তাহলে বলতে পারি যে অতএব নির্ণয় সমাধান x সমান 5। নির্ণয় সমাধান x সমান 5। আমি আবারও বলি, এখানে √3 কে লেখা যাবে 3 টু দি পাওয়ার 1/2, কিউব √3 কে লেখা যাবে 3 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ আমরা জানি nতম মূল
অথবা যদি সূত্রের মতো বলি যে রুট এ, এটাকে আমরা লিখবো a টু দি পাওয়ার 1/2, আর যদি হয় nth রুট এ তাহলে লেখা যাবে a টু দি পাওয়ার 1/n, মানে n তম মূল। এখানে nth রুট a কে যদি বলি a এর n তম মূল, তাহলে কিউব রুট 3 কে বলবো 3 এর তৃতীয় মূল। অর্থাৎ এখানে n তম মূলের ক্ষেত্রে যদি a টু দি পাওয়ার 1/n হয়, তাহলে এটা যদি বলি কিউব রুট a তাহলে হবে a টু দি পাওয়ার 1/3। এই অনুসারে এখানে যা লেখা হয়েছে যে রুট 3 কে লিখছে 3 টু দি পাওয়ার 1/2, তার উপর পাওয়ার হচ্ছে বা সূচক হচ্ছে x+1, কিউব রুট 3 কে লেখা যাবে 3 টু দি পাওয়ার 1/3, তার উপর সূচক হচ্ছে 2x - 1। এখানে 3 এর উপর সূচক যদি দুটি আছে, একাধিক সূচক থাকলে গুণ করতে হবে। গুণের সময় যদি ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা বিবেচনা করে নিছে x+1 কে 1/2 ভগ্নাংশ আর x+1 পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশের লব 1 এর সাথে গুণ হবে। তাহলে x+1 কে 1 এর সাথে গুণ করলে হবে x+1 ডিভাইডেড বাই 2। অনুরূপভাবে 2x - 1 কে 1 এর সাথে গুণ করলে 2x - 1 ডিভাইডেড বাই 3। তাহলে উভয় পক্ষ থেকে যদি ভিত্তি 3 বাদ দিয়ে দেই, তাহলে থাকবে x+1 সমান হবে 2x - 1 ডিভাইডেড বাই 3। তাহলে এখন যদি আর গুণ করি, 2 এর সাথে 2x গুণ করলে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে 2, 3 এর সাথে x গুণ করলে 3, প্লাসে প্লাসে প্লাস, 3 এর সাথে 1 গুণ করলে 3, প্লাস 3x বাম দিকে আসলে মাইনাস 3x, মাইনাস 2 ডান দিকে নিয়ে গেল প্লাস 2, 4x থেকে 3x বিয়োগ করলে হবে x, 3 এর সাথে 2 যোগ করলে হবে 5। অর্থাৎ আমাদের নির্ণয়ের সমাধানটা বেরিয়েছে কি x = 5। এখন যদি 20 নম্বর প্রশ্নটির সমাধান করি, 20 নম্বর প্রশ্নটির সমাধান হবে এরকম। নম্বর প্রশ্নটা হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে আমরা যা করছিলাম যে a টু দি পাওয়ার m এর সাথে যদি a টু দি পাওয়ার n গুণ করা হয়, এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার m প্লাস n। আবার যদি a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার n দ্বারা ভাগ করি, m সূচক যদি বড় হয় তাহলে এটাকে লিখছি a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা যদি এখানে দ্বিতীয় সূত্রটাকে প্রয়োগ করি, এই সূত্রটাকে যদি এখানে প্রয়োগ করি এইটার ক্ষেত্রে, তাহলে এটাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। আর পাওয়ার যদি বা সূচক যদি এক হয় সেই ক্ষেত্রে এটা লেখার প্রয়োজন হবে না। তাহলে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x সমান 3। এটাকে সরাসরিও কাজ করা যাবে, আবার ধরে নিয়েও কাজ করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝানোর সুবিধার্থে বা তোমরা যেন সহজে বুঝতে পারো সেই জন্য আমি 2 টু দি পাওয়ার x সমান a ধরে নিলাম, যে a প্লাস 2 ডিভাইডেড বাই a সমান 3। এখানে সাইড নোট দিলাম যে 2 টু দি পাওয়ার x সমান a ধরে। এখানে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যোগ বিয়োগ করতে গেলে লসাগু না করে সরাসরি করা যাবে। তখন মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশের হরের সাথে গুণ, অথবা যখন কোনো সমীকরণে শুধুমাত্র একটি ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশের হরকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষের প্রত্যেকটি পদকে হর দিয়ে গুণ করে দিলে হবে। যদি আমি উভয় পক্ষকে বাম পক্ষের ভগ্নাংশ 2 ডিভাইড বাই এর হর a দ্বারা গুণ করি, তাহলে a এর সাথে a গুণ করলে হবে a স্কয়ার। এখানে 2 ডিভাইডেড বাই a, তার সাথে যদি a গুণ করি তখন a কাটাকাটি করলে থাকবে শুধু 2 সমান হচ্ছে 3, তার সাথে a গুণ করলে হবে 3a। অথবা এটা হচ্ছে a অংশটা। আর যদি বলো এটাকে আমি লসাগু করে করব, তখন a এর নিচে আছে 1 এবং a এর লসাগু হচ্ছে a। 1 দ্বারা a কে ভাগ করলে হবে 1 দ্বারা a কে ভাগ করলে হবে a, তার সাথে a গুণ করলে হবে a স্কয়ার, প্লাস a দিয়ে a কে ভাগ করলে 1 এর সাথে 2 গুণ করলে 2 সমান হচ্ছে 3। এইভাবে আমি এই অংশটাই রাখলাম। এখানে লসাগু করা ছাড়া যদি আমি বলি যে a হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 ডিভাইডেড বাই a হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। অনেক শিক্ষার্থী আছে যারা লসাগু কষাগু করতে গিয়ে ভুল করো সহজ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ভুল করো বা ভুল করার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে বলতেছি পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যোগ বা বিয়োগ করতে। যদি একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ হয় সেই ক্ষেত্রে বলতেছি একটি পূর্ণ সংখ্যার সাথে একটি ভগ্নাংশ যোগ বা বিয়োগ যেভাবেই থাকুক না কেন, তখন এটাকে যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের হরের সাথে গুণ করে ফেলবা। এর সাথে a গুণ করলে হবে a স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই a সমান 3। এখন যদি এটাকে আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে হবে a স্কয়ার প্লাস 2 সমান হবে 3a, কারণ 3 এর নিচে আছে মনে মনে 1। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা কে যদি আমরা ভগ্নাংশ হিসেবে বিবেচনা করে নেই তখন এর হর হচ্ছে 1, যদিও কোনো ভগ্নাংশের হর এক হয় না। কোনো ভগ্নাংশের হর এক হয় না। যদি ভগ্নাংশের হর এক হয়ে যায় তখন সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে 3 নিচে আছে 1,
1 এর সাথে a স্কয়ার প্লাস 2 কে গুণ করলে a স্কয়ার প্লাস 2 আর 3 এর সাথে a গুণ করলে হবে 3a প্লাস 3a কে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 3a প্লাস 2 সমান 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা দেখব এখানে চলক কি, চলক হচ্ছে a। এখানে a এর এখানে প্রথম পদে a এর ঘাত 2, দ্বিতীয় পদে a এর ঘাত 1, তৃতীয় পদে চলক a নাই, তার মানে কি এখানে আমি a এর ঘাত 0 ধরে নিতে পারি, কারণ শূন্য সূচকের ক্ষেত্রে হচ্ছে 1। তাহলে যদি কোনো বীজগণিতীয় রাশির মধ্যে চলকের সর্বোচ্চ ঘাত যে পদে থাকে সেই পদকে বলা হয় মুখ্য পদ। আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি বা মিডল টার্ম ফ্যাক্টর করি বা মধ্যপদকে বিশ্লেষণ করি, তখন আমাদের একটা কৌশল মনে রাখতে হবে যে মুখ্য পদের সহগের সাথে ধ্রুবপদটাকে গুণ করতে হবে। তাহলে এখানে a স্কয়ার এর সহগ হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, অথবা শুধু যখন দেখো মুখ্য পদের সহগ 1 হয় তখন আমরা শুধু ধ্রুবপদকে বিশ্লেষণ করলে হবে। 2 হচ্ছে এমন একটি সংখ্যা যেটা একটা একমাত্র মৌলিক সংখ্যা, এর উৎপাদক 1 এবং 2 ছাড়া অন্য কোনো কিছুই নেই। তাহলে 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করে দিন। এখানে যেহেতু a স্কয়ারের চিহ্ন প্লাস 2 এর চিহ্ন প্লাস, অর্থাৎ মুখ্য পদ এবং ধ্রুবপদ একই চিহ্ন বিশিষ্ট হলে মধ্যপদ বিশ্লেষণ করলে আমরা যে দুটি পদ পাবো ওই দুটি পদের চিহ্ন একই হবে। একই বলতে এখানে মাইনাস থাকার কারণে দুটো পদ মাইনাস হবে, যদি প্লাস থাকতো তাহলে দুটি পদেই প্লাস চিহ্ন যুক্ত হতো। তাহলে আমি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে লিখতে পারবো a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান 0, অর্থাৎ 2 একে 2 আবার 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। এখানে প্রথম দুই পদ থেকে যদি a কমন নেওয়া যায়, প্রথম দুই পদ থেকে a কমন নিলে হবে a মাইনাস 2, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2 থেকে a কমন নিলে হবে a মাইনাস 2। এখানে কি আছে, বন্ধনীর মধ্যে আছে a, চলক a, চলক a দিয়ে যদি আমরা a কে ভাগ করি তাহলে প্লাস a মাইনাস a মাইনাস a কে a দিয়ে ভাগ করলে হবে 1, তার মানে মাইনাস a প্লাস 2 থেকে যদি আমরা মাইনাস 1 কমন নিই তাহলে a মাইনাস 2 হবে। এখন পুরোটা রাশি থেকে a মাইনাস 2 কমন নিলে হবে a মাইনাস 1 ইনটু a মাইনাস 2 সমান 0। এখন যদি আমরা মান বসাই দিই, কারণ আমাদের সমাধানে যা ছিল 2 টু দি পাওয়ার x, চলক ছিল x, কিন্তু আমরা ধরে নিয়েছি কি 2 টু দি পাওয়ার x সমান a, তখন চলকটা a তে রূপান্তরিত হয়ে গিয়েছিল। এখন a কে যদি 2 টু দি পাওয়ার x দ্বারা প্রতিস্থাপন করি বা a এর মান বসাই তাহলে লেখা যাবে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান 0। সাইড নোট দিবা যে মান বসিয়ে এখানে দুইটি রাশি 2 টু দি পাওয়ার x মাইনাস 1 একটি রাশি, 2 টু দি পাওয়ার x মাইনাস 2 একটি রাশি। যখন দুই বা ততোধিক রাশির গুণফল 0 হবে তখন তাদের যে কোনো একটি 0 হলে, একটির মান 0 হলে পুরোটা রাশি 0, অথবা প্রত্যেকটির মান আলাদা হবে 0 হলে এটার মান 0 হবে। তাহলে এখানে দুটি রাশির গুণফল যেহেতু 0, আমরা ধরে নেব যে হয় 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 0, তাহলে বা 2 টু দি পাওয়ার x সমান মাইনাস 1 ডান দিকে গেলে হবে 1, 1 কে শূন্য সূচক অনুসারে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। যে কোনো সংখ্যা শূন্য ব্যতীত যে কোনো রাশি বা সংখ্যার উপর যদি সূচক শূন্য হয় তখন এর মান 1। তাহলে 2 টু দি পাওয়ার x সমান যদি 2 টু দি পাওয়ার 0 হয় তাহলে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 0, অথবা 2 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান 0, তাহলে বা 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ডান পক্ষে গেলে প্লাস 2, তাহলে বা এখানে 2 বলতে 2 টু দি পাওয়ার 1 কে বোঝায়, উভয় পক্ষ থেকে যদি ভিত্তি 2 বাদ দিয়ে দিই তাহলে x এর মান হবে 1। তাহলে দেখা যায় x এর মান বেরিয়েছে 0 আর x এর মান 1। অতএব নির্ণেয় সমাধান x সমান 0 অথবা 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল WAHIDUL ওয়াহিদুল স্পেস HASAN ওয়াহিদুল হাসান লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল বেল বাটন যদি চেপে রাখো তাহলে সবার আগে আমি ক্লাসটি আপলোড করে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবা আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবা। আর যদি সরাসরি যোগাযোগ করতে চাও, সরাসরি যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বারে কল দিতে পারো। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01849242054। এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবে। এই বলে আজকে আমার আর একটু বলে থাকি, তোমাদের অনুশীলনীতে যেহেতু এখানে আমি 20 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করেছি, আসলে তোমাদের এই বিষয়ের পরে
দুটি সৃজনশীল প্রশ্ন আছে 21 এবং 22। এই দুটি সৃজনশীল আমরা যখন সূচক এবং লগারিদম একসাথে করে সূচক এদের সৃজনশীল করো তখন এটা পেয়ে যাবা। এই বলে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।